এই পৃথিবীর সবথেকে ক্ষমতাবান ব্যক্তি হলেন ভগবান বা ঈশ্বর। সমস্ত ইতিবাচক শক্তি নির্হিত হয়েছে তার মধ্যে। কিন্তু মনুষ্য জাতির কাছে নিষিদ্ধ কোনো কিছুর প্রতি আকর্ষণ চিরকালের। তাই সে কোনো কিছুই লাভের আশায় শুভর থেকে অশুভর দিকে ছুটে গেছে বারবার। অসম্ভব কিছু আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সে বারবার শরণাপন্ন হয়েছে শয়তানের। সে পথ সহিংসতায় পরিপূর্ণ হলেও নিবিষ্ট চিত্তে উপাসনা করে গেছে তার। কিন্তু এই লোভ, নিষ্ঠুরতার, পাপের পরিণতি আসলে কি? ভগবান এবং শয়তানের লড়াইয়ের শেষ জয় হয় কার? আজ আপনাদের শোনাব সূর্যগড়ের সূর্য বংশের কাহিনী। পাপের ঘরা পূর্ণ হওয়া এক রাজবংশের কাহিনী। কোন ইতিহাস লুকিয়ে আছে সেখানে? কোন পাপের ফলে ধ্বংস হলো সবকিছু? ওই চার বন্ধুই বা কিভাবে জড়িত এসবের সঙ্গে? গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। রতন তনুর চরিত্রে আছেন আজকের বিশেষ অতিথি আরজে সম্রাট। আচার্যের ভূমিকায় সোমতীর্থ, তারিণী মুখুজ্জের চরিত্রে প্রদীপ্ত ও অন্যান্য চরিত্রে পার্থ, পিনাকি, বর্ণিশা, শুভম এবং নবনীতা। শুরু হচ্ছে আজকের গল্প। লেখক রণদৃপ্ত শীলের লেখা একটি তন্ত্র নির্ভর কাহিনী, সূর্যগড় রহস্য। 1934 সালের কড়া শীতের রাত। ভারতের নানা প্রান্তে তখন কতই না হই হই কাণ্ড। রাজনীতি, বিপ্লব, কূটনীতি, সাম্প্রদায়িকতা সব মিলিয়ে উত্তাল গোটা ভারত। তারই মাঝে বাংলা বিহার সীমান্তে চরম নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে রয়েছে সূর্যগড় গ্রাম। আজ সেখানে প্রাণের কোনো স্পন্দন নেই। আজ পৌর্ণমাসী, আজ এক বিশেষ দিন। তাই তো সূর্যগড়ের সূর্যবংশী রাজাদের রাজপ্রাসাদের এক প্রকোষ্ঠে বসে যজ্ঞ করতে করতে মুখে হাসি খেলে যায় লোকটির। পরনে রক্তাম্বর, দেখতে বিভৎস। মুখের হাসিটা সেই মুখটিকে যেন আরো হিংস্র করে তোলে। কিন্তু তার মুখের থেকেও ভয়ঙ্কর হলো তার ঠিক সামনে শায়িত একটি মৃতদেহ। দেহটা মানুষের, মাথাটা কোনো বুনো কুকুরের মতো। তোমার 24 বছর আজ পূর্ণ হলো। জাগো জাগো আচার্য, জাগো। তোমার অসমাপ্ত সাধনা সমাপ্ত করতে জাগো। তীব্র স্বরে মন্ত্রোচ্চারণ শুরু করে সেই তান্ত্রিক। জলদ গম্ভীর কণ্ঠস্বর, তার মন্ত্রেই যেন সূর্যগড় চঞ্চল হয়ে ওঠে। পরিত্যক্ত বাড়ির ভেতর গাছের আড়াল, এমনকি মাটি ফুঁড়ে বেরিয়ে আসে কালো কাপড়ে আবৃত বহু প্রাণী। এরা ইহলোকের মানবী নয়, আর তাদের আবির্ভাবের সাথে সাথেই যেন এক যোগে ডেকে ওঠে একদল শাবক। সেগুলি কুকুর না নেকড়ের কণ্ঠস্বর ঠাউর করা মুশকিল। হয়তো কুকুর ও নেকড়ের মিশেল রয়েছে কণ্ঠস্বরে। রক্ত জল করা সেই ডাক, এটা কোনো আদিম অমঙ্গলের আগমন বার্তা দেয়। প্রায় ঘণ্টা খানেক অবিরাম মন্ত্রোচ্চারণের পর সে তান্ত্রিক বলে ওঠেন পুনরায়, আচার্য। বিভৎস চোখ দুটি খুলে যায় মৃতদেহটির, আর তার সাথে চোখ খুলে যায় পদ্মাসনে উপবিষ্ট তারিণী মুখুজ্জের। ভয় ও ভাবনা একসাথে যেন ফুটে উঠেছে তার চোখে। সূর্যগড়ের থেকে অনেক দূর
লক্ষণপুর গাঁয়ে রয়েছেন তিনি। মনে মনেই তিনি বললেন, আজ 24 বছর পূর্ণ হলো। আর বিলম্ব করা উচিত হবে না, এই ভেবে ফের ধ্যানে মগ্ন হলেন। চোখের পাতা এক করে তিনি দেখার চেষ্টা করছেন আচার্যের 4 পুত্রকে খোঁজার। তার মনের ক্যানভাসে ভেসে ওঠে একটি শহরের চিত্র, কলকাতা, আর তার সাথে সাথে ভেসে ওঠে 4টি মুখের অবয়ব, যদিও তা খুব একটা স্পষ্ট নয়, তবে খুঁজে বার করতে অসুবিধা হবে না তার। আবার চোখ খুললেন তিনি। এতদিনের সাধ্য সাধনার পর আজ দৈব শক্তির মাধ্যমে তিনি তাদের সন্ধান পেলেন। অনেকটা নিশ্চিন্ত বোধ করেন তারিণী মুখুজ্জে। সময়টা 4:30 হবে খুব সম্ভবত, কিন্তু পৌষ মাস বলে এখনো মার্তণ্ড দেবীর উদয় হয়নি। এক অজানা পাখির কাকলি কানে আসে তার। উঠে দাঁড়ান তিনি, আর এক মুহূর্ত বিলম্ব করলে অনর্থ হয়ে যাবে। নিজের মর্মে তাকে নিজেই মরতে হবে। নিজের পড়ার ঘরে বসেছিল রতনতনু। একটা প্রবন্ধ লেখার চেষ্টা করছে বটে, কিন্তু মাথায় কিছুই আসছে না। একটা সিগারেট ধরালো রতনতনু। একটা কথা খুব মন দিয়ে ভাবার চেষ্টা করছে সে। বাড়ির ফল কাটার ছুরিটা টেবিলে রাখা ছিল, সেটা ডান হাতে নিয়ে নিজের বাঁ হাতে একটা ছোট্ট সূর্যের চিহ্ন আঁকার কথা ভাবল। দরজাটা সশব্দে খুলে গেল। রতনতনু সম্বিত ফিরে পেল। ভিতরে প্রবেশ করল তার 2 বন্ধু গোবিন্দ আর শ্যামল। রতনতনু শ্যামল একটা ছোট্ট পত্রিকার অফিসে কাজ করে। তার 2 অন্তরঙ্গ বন্ধু গোবিন্দ আর শ্যামলও ছোটখাটো একটা চাকরি করে। বয়স সকলেরই 25-এর উপর। শ্যামল বলে উঠল, কি রে, সেই কখন থেকে দরজার করা নাড়ছি। শেষকালে মাসিমা এসে দরজা করলেন। এই বয়সেও মাসিমাকে খাটাচ্ছিস? তা তুই হাতে ছুরি নিয়ে কি ভাবনায় মজে আছিস? ছুরিটা টেবিলে রেখে রতনতনু বলে উঠল, কিছু না, গতকাল কাগজে পড়া ওই হত্যা রহস্যের কথাখানাই ভাবছিলাম। আচ্ছা, কেমন অদ্ভুত না? বাঁ হাতে একটা সূর্যের চিহ্ন ছুরি দিয়ে কেটে বানিয়ে তারপর ছুরিটা নিজের গলায় ঢুকিয়ে দিয়েছে। আত্মহত্যা, পরিষ্কার বোঝা যাচ্ছে। হবে কোনো লুক্কায়িত প্রেমের গল্প। প্রণয়িনীর তরে প্রাণ দান করলেন প্রাণনাথ। এই বলেই হেসে উঠল শ্যামল। হ্যাঁ, সেই। বলে ওঠে গোবিন্দ, কিন্তু তার জন্য তোর এত আনমনা হওয়ার কি হলো? রতনতনু বলে উঠল, আচ্ছা, আত্মহত্যাই যদি হবে আর তোদের কথা মতো যদি ব্যর্থ প্রেমের ফল হয় এসব, তাহলে হাতে অমন অদ্ভুত একটা সূর্যের চিহ্ন কেন বানাবে সে, তাও আবার মৃত্যুর পূর্বে? সিম্পল। বলে ওঠে দিল দরিয়া মনির শ্যামল। প্রণয়কালে প্রণয়িনী হয়তো বলেছিল যে সূর্যের চিহ্ন তার পছন্দ, তাই তার ভালোবাসার চিহ্ন হাতে নিয়ে মরলেন তিনি। আবার হেসে ওঠে শ্যামল, সাথে গোবিন্দ। রতনতনুর এসব ভালো লাগে না। বাড়ির ভৃত্য সিঙারা আর চা দিয়ে চলে গেছেন। সংবাদপত্রটা হাতে নিয়ে সেটা উল্টাতে লাগলো শ্যামল। বাকি দুজনে গরম গরম চা ও সিঙারার সদ্ব্যবহার করতে লাগলো। এই দেখ তোরা এদিকে আয়। সহসা নড়ে চড়ে বসে কথাটা বলে শ্যামল। তৎক্ষণাৎ খাওয়া থামিয়ে টেবিলে রাখা কাগজের দিকে একটু ঝুঁকে আসে। আবার সেই এক জিনিস। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলে উঠল শ্যামল, আর একটা খুন হয়েছে দক্ষিণ কলকাতার দিকে। নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে, তবে হাতে একটা কাটার দাগ শনাক্ত করেছে ডাক্তাররা। একটা সূর্যের চিহ্ন আঁকা ছিল বাঁ হাতে, ছুরি দিয়ে বানানো। পুরো কলকাতা শহরে একটা বড় রকমের কোলাহলের সৃষ্টি হয়েছে
এই দুটি মৃত্যুতে। মৃত্যুর পূর্বে হাতে অমন অদ্ভুত সূর্যের চিহ্ন, এটা ছুরি দিয়ে বানানোর কারণ কি? এটা কি মানসিক ভারসাম্যহীনতার ফল নাকি অন্য কিছু? শ্যামলের মুখটাও হঠাৎ শুকিয়ে গেল। ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে, তাই না? বলে ওঠে রতনতনু। সে তো লাগছেই। বলে ওঠে গোবিন্দ। গরম আসরটাকে একটু নরম করার উদ্দেশ্যে শ্যামল বলে উঠল, যাই হোক, তাতে তো আমাদের চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, সেটাই। ছাড়, এসব কথা এখন বাদ দে। চটপট খাওয়াটা সেরে ফেলি, বুঝলি? বেরোতে হবে তো নাকি? খাওয়া শেষ করে তিন বন্ধু বাইরে বেরোলো। একটি থিয়েটারে নাটক প্রদর্শিত হচ্ছিল, সেটাই দেখতে যাচ্ছিল তিনজনে। থিয়েটারের হলে ঢোকার সময় রতনতনু খেয়াল করল হলের থেকে কিছুটা দূরে একটা গাছতলার সামনে দাঁড়িয়ে গেরুয়া বসনে থাকা একটি লোক তাদেরকে ক্রমাগত দেখছে। মুখে কাঁচা পাকা গোঁফ দাড়ির জঙ্গল। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগলো রতনতনুর, কারণ সে অনেকক্ষণ ধরেই বিষয়টা খেয়াল করছে। যাই হোক, নাটকটি দেখার পরে তিন বন্ধুতে একটা হোটেলে খেয়ে বিকেলের দিকে একটা চায়ের দোকানে বসল। কথা বলতে বলতে রতনতনু আবার দেখল সে গেরুয়া বসনধারী সাধকটিকে। এখনও সেই অদ্ভুত চাহনি যেন এক দৃষ্টিতে বর্তমান তাদের দিকে। রতনতনু না দেখার ভান করে চা খেতে খেতে আবার সেই দুটি খুনের প্রসঙ্গ তুলল। আচ্ছা, মৃত্যু দুটো আপাতত সাধারণ হলেও বা হাতে সেই সূর্যের চিহ্নটাই বড় অদ্ভুত, তাই না? থেমে যায় রতনতনু। একটা সিগারেট ধরিয়ে একটু সুকটান করে শ্যামল, কিন্তু সহসা তার কানে এলো পুত্র, বেশ গম্ভীর পুরুষালী একটি কণ্ঠ, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না শ্যামল। এই শোন, তোরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? মন দিয়ে শোনার চেষ্টা করে রতনতনু ও গোবিন্দ, কিন্তু না, কোনো আওয়াজ নেই। ওদিকে শ্যামলের গা ঘেমে উঠেছে ক্রমশ। সিগারেট খেতে খেতে পাঞ্জাবির ট্যাগ হাতড়ে সে বলে উঠল, তোদের কাছে ট্রামের ভাড়া হবে? কেন? এই তো বললি হাঁটার নাকি মজাই আলাদা, এবার নিজেই। দে না, থাকলে দে, নয়তো চুপ থাক। আরে, চটে যাচ্ছিস কেন? এই নে। এই বলে ট্রাম ভাড়া হিসেবে কিছু পয়সা শ্যামলের হাতে দিল রতনতনু। ওদের কাছ থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে শ্যামল চলে গেল বাড়ির দিকে। এই, এর আবার কি হলো? এরকম হঠাৎ করে চলে যাওয়ার মানেটা কি? আবার আওয়াজও কি সব শুনছে? ধ্যাত, কোথায় ভাবলাম সবাই হাঁটতে হাঁটতে একটু গল্প করব। ছাড়, বাদ দে, হয়তো শরীরটা ভালো নেই ওর। তড়িঘড়ি করে বাড়ির দরজায় ধাক্কা দিল শ্যামল। শ্যামলের মা দরজা খুলতেই দৌড়ে গিয়ে চেয়ারে বসে পড়ল। এই, কি রে, এত ঘামছিস কেন? কিছু না, প্রচণ্ড খিদে পেয়েছে মা। তুমি একটু কিছু বানাও তো, আমি পোশাক ছেড়ে এক্ষুনি আসছি। শরীরটা খুব একটা ভালো লাগছে না। ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় শ্যামল। পাঞ্জাবিটা খুলেছে সেই মুহূর্তে আবার সেই সম্মোহিত কণ্ঠ তাকে আস্তে আস্তে গ্রাস করছে ক্রমাগত। পুত্র, 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 পুত্র। চমকে ওঠে শ্যামল। হ্যাঁ, আবার সেই একই কণ্ঠ, কিন্তু তাকে পুত্র বলে কে ডাকবে? আর এই গলার স্বরটাও তো সে চেনে না। কে এই ব্যক্তি? এটা কি কিছু অলৌকিক ঘটছে তার সাথে? আবার সেই কণ্ঠ ভেসে আসছে শ্যামলের কানে। পুত্র, যে কাজের জন্যে তোমার আবির্ভাব তা পূর্ণ করো, কর্তব্য পালন করো পুত্র। চুপ করো,
চুপ করো। আমি আর পারছি না, আর পারছি না। দু হাতে কান চেপে ধরে বসে পড়ে শ্যামল। ক্রমশ সেই আওয়াজ যেন আরো জোরে শুনতে পায়, আরো জোরে। সূর্য বংশের যুবরাজ, নিজের বংশের প্রমাণ দাও। শ্যামলের মুখ চোখ যেন কেমন হয়ে গেল। সে তাকিয়ে দেখল দেরাজে রয়েছে তার দাড়ি কাটার খুর। সেটা নিয়ে বাঁ হাতে নিপুণভাবে বিধিয়ে দিল সে নিজের উপর। কোনো নিয়ন্ত্রণ নেই তার। ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল শ্যামলের। এই অবস্থায় বাঁ হাতে একটা গোল করে সূর্যের চিহ্ন ছোট্ট করে বানালো। রক্তক্ষরণ হতে লাগলো ক্রমাগত তার গলা থেকে। বাতাসে একটা মৃদু হাসি শোনা গেল। এবার শ্যামলের মনে হলো তার মুখটা যেন অদ্ভুতভাবে জ্বলতে লাগলো, ঠিক যেন আগুনে পুড়ছে সে। তার সামনেই আয়না, সেখানে সে নিজেকে একদম স্বাভাবিক দেখছে। এসব কি হচ্ছে তার সাথে, কেনই বা হচ্ছে? তৎক্ষণাৎ শৌচাগারে ঢুকে এক বালতি জলে মুখ ডুবিয়ে দেয় সে। এক মুহূর্তে যেন সমস্ত জ্বালার অবসান ঘটল তার। কিন্তু মাথা তুলতে গিয়েই চমকে ওঠে। মাথা সে আর তুলতে পারছে না। কোনো অজানা শক্তি যেন তার মাথা ধরে ডুবিয়ে রেখেছে বালতির মধ্যে। হাত পা ছুটতে লাগলো শ্যামল। ছটফট করতে করতেও সে শুনতে পেল মৃদু একটা মোটা গলার হাসির আওয়াজ। এইভাবে চলতে চলতে একসময় থেমে গেল শ্যামলের হাত পা। চারিদিক নিস্তব্ধ। খালি বাতাস থেকে ভেসে আসছে সেই হাসির আওয়াজ ক্রমাগত। শ্যামলীর মায়ের কান্নায় সম্বিত ফেরে রতনতনু। শ্যামলের মৃত্যুর কথা শুনতে স্তম্ভিত হয়ে গিয়েছিল সে। এখনো তারা শ্যামলের ঘরটাতে ঢোকেনি। ভেতরে পুলিশ রয়েছে। খানিকক্ষণ বাদে ইন্সপেক্টর ঘোষ বেরিয়ে এসে বললেন, তা শ্যামলবাবু কি মদ্যপান করতেন? তারা এক বাক্যে না করল। শ্যামল তো মদের নামে নাক কুঁচকে ফেলত। কিছু মনে করবেন না, আসলে মাদকদ্রব্যের নেশায় প্রভাবিত থাকলেই একমাত্র এমনটা হয়। না হলে এক বালতি জলে মুখ ডুবিয়ে রাখার কারণে যখন তার শ্বাসকষ্ট আরম্ভ হয়, তখন কেন তিনি তার মুখ বার করলেন না? স্ট্রেঞ্জ। আর তার চেয়েও আশ্চর্য ওই এক সূর্যের চিহ্ন। সূর্যের চিহ্ন? আতঙ্কে বলে উঠল রতনতনু। আগে হ্যাঁ, ওই দুটো মৃতদেহের বাঁহাতে যেমন চিহ্ন ছিল, শ্যামলবাবুর বাঁহাতেও সেই একরকম চিহ্ন। কেসটা ক্রমশ জটিলতর হয়ে উঠছে। বিশেষ এই চিহ্নের ব্যাপারটাই এতগুলো শহরে মৃত্যু ঘটছে, আর প্রত্যেকটিতে এটাই সব থেকে কমন। বলতে বলতে রতনতনু ও গোবিন্দের পাশ কাটিয়ে চলে যান ইন্সপেক্টর ঘোষ। শ্যামলের মৃতদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হলো। আচ্ছা মিস্টার দাস, আপনি বডিটা পোস্টমর্টেমে পাঠিয়ে দিন, আর ড্রাইভারকে বলুন আসতে। একবার আগে স্পটগুলো ঘুরে আসবো। তাহলে আজ চলি। আচ্ছা, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যেহেতু এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না খুন নাকি আত্মহত্যা, আপনারা কেউই অনুমতি ছাড়া এই শহর থেকে কোথাও বেরোবেন না কিন্তু। এই বলে ইন্সপেক্টর ঘোষ চলে গেলেন। তিন বন্ধুর ছান্দিক জীবনে বিশাল এক ছন্দপতন ঘটেছে, তা বুঝতে আর বাকি রইল না বাকি দুজনের। শ্যামল যে এইভাবে তাদের ছেড়ে চলে যাবে ভাবতেই পারছে না তারা। এ কোন বিপদের কালো ছায়া নেমে এলো তাদের জীবনে? এইসব প্রশ্নের উত্তর এখনো তাদের কাছে অজানাই হয়ে রইল। পরদিন সকালে নিজের বাড়ির পড়ার ঘরে বসে রতনতনু এক মনে ভাবছিল অন্য একটি কথা। তার সমগ্র মন জুড়ে তখন যেন চিন্তার বিরাট এক আন্দোলন হচ্ছিল।
পরপর ঘটে যাওয়া দুটি হত্যার সাথে শ্যামলের নৃশংস হত্যার একটা সুস্পষ্ট মিল রয়েছে। তা হল হাতে আঁকা সেই সূর্যের চিহ্ন। চিহ্নটা কিসের? কোনো সম্প্রদায়ের নাকি কোনো অসামাজিক দলের? দিলদরিয়া মনের মানুষ শ্যামলের এসবের সাথে কি সম্পর্ক? এতগুলো প্রশ্নের উত্তর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর ভাবতে পারছে না আর সে। সহসা ঘরের দরজা খোলে এবং ভেতরে প্রবেশ করেন রতনতনুর মা ও বন্ধু গোবিন্দ। কিন্তু সঙ্গে প্রবেশ করলেন জনৈক সাধক, 5 ফুটের চেয়ে একটু বেশি উচ্চতা, পরনে গেরুয়া বসন, বয়স আন্দাজ 60-এর কাছাকাছি। অসহায় দৃষ্টি নিয়ে বেশ খানিকক্ষণ সাধকটির পানে চেয়ে থাকে রতনতনু। সাধকটি বলে, তোমার 3 ভ্রাতার নিধন সংবাদ আমি পেয়েছি বৎস। এ বিপদের কথা আমি আজ নয়, 24 বৎসর পূর্ব হতে জানতাম। কিন্তু আমি নিরুপায় ছিলাম। কঠিন সাধনা বলে তোমাদের সন্ধান পেলাম, কিন্তু বড় বিলম্ব হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলেন সাধক। রতনতনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সাধক এসব কি বলছেন? শ্যামল তার ভাই, আর বাকি যে 2জন পূর্বে মারা গিয়েছিল, যাদের রহস্য মৃত্যুর খবর সংবাদপত্রে বেরিয়েছিল, তারা ওর ভাই। খুব অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে রইল শ্যামল, কিন্তু আশ্চর্য হলেও একেবারে উত্তেজিত হল না। কারণ সে বুঝতে পারল তার এই মুহূর্তে সব কিছুই অজানা। হয়তো এই সাধকের কাছেই তার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। সে বলল, আপনি কে? গুরুদেব? আমার নাম তারিণী মুখুজ্জে। বৎস, তোমার কিন্তু সামনে ঘোর বিপদ। রতনতনুর মা বলে উঠলেন, বাবা ঠাকুর, এই বিপদ থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই? আছে মা, আছে। কিন্তু তার পূর্বে আমার পুরো কথাটা মন দিয়ে শোনো। খানিক নিঃশ্বাস ছেড়ে একটি চেয়ারে বসলেন তারিণী মুখুজ্জে। তারপর সমস্ত ঘটনা খুলে বলতে লাগলেন তিনি। পরপর 3টে মৃত্যু যে হলো, তাদের হাতে ছিল ওই অদ্ভুত সূর্যের চিহ্ন। জানো ওটা কিসের চিহ্ন? সবাই নিশ্চুপ, একে অন্যের দিকে তাকিয়ে রইল। তারিণী আবার বলতে শুরু করল, ওটা সূর্য বংশের চিহ্ন। সূর্যগড়ের সূর্য বংশ। প্রায় 200 বছর পুরনো এই জমিদার বংশ বহুবার কালিমা লিপ্ত হয়েছিল সূর্যবংশীদের কুকীর্তির জন্য। এরা আগে এরকম ছিল না। আমার পিতৃদেবের মুখে শুনেছি, আচার্যের প্রপিতামহ চন্দ্রশেখর সূর্যবংশী প্রথমেই নেতিবাচক বিদ্যা আয়ত্ত করতে আগ্রহী হন। অদ্ভুতভাবে একটা তন্ত্র সাধকের সান্নিধ্যও লাভ করেন তিনি। তারপর চলে তার বিদ্যা শিক্ষার অক্লান্ত প্রয়াস। কিন্তু তাতে ভুল হওয়ার দরুন তার মৃত্যু ঘটে। গুরু থাকতেও সাধনাকালে কিরূপ অমন মারাত্মক ভুল হয়, সেটাই আশ্চর্যের। তার মৃত্যুর পরই সেই সাধক নিখোঁজ হয়। কেউ তার খোঁজ পায়নি। তারপর এভাবেই সূর্যবংশের এক উত্তরাধিকারীর হঠাৎই বাসনা জেগে উঠেছিল তন্ত্র সাধনার প্রতি। এক অপর সাধকের আগমন ঘটতে শুরু হলো ভয়ঙ্কর তন্ত্র সাধনা। আর তারপরই সেই জমিদারের নৃশংস ও রহস্যজনক মৃত্যু হয়েছিল। এদের কুলদেবতা ছিলেন মার্তণ্ডদেব। সূর্যের বংশ বলেই এই বংশের জমিদাররা নিজেদের সূর্যবংশী বলে আখ্যায়িত করতেন। আমিও আমার পূর্বসূরীরা বংশানুক্রমে সূর্য বংশের মার্তণ্ডদেবের পৌরোহিত্য করে থাকি। ঘটনাটা আজ থেকে প্রায় 24 বছর আগেকার। এই বংশের শেষ উত্তরাধিকারী ছিল আচার্য। দেখতে খুব সুন্দর ছিল সে, একেবারে রাজপুত্র যেন। কিন্তু সে এক ভয়ানক কাজ করবার বাসনা মনে পুষে রাখতে পারে। তার পূর্বসূরীরা সেটা স্বপ্নেও ভাবতে পারেনি। ওর বাসনা ছিল গোটা পিশাচ লোকের কর্তৃত্বের দখল নেওয়ার।
আর সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য সে সব কিছু করতে রাজি ছিল। এ কাজের জন্য তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তান্ত্রিক প্রলয়ানন্দ। অদ্ভুত রূপে তারও আগমন ঘটে সহসা। নিষ্ঠুর ভয়ঙ্কর তার চারিত্রিক গঠন। সে আচার্যকে বলে, আচার্য, আপনার যা মনের বাসনা সেটা বাস্তবায়িত করতে আপনাকে একটি সাধনা করতে হবে। এই সাধনা করতে 4টি কুমারী মেয়ের অতীব প্রয়োজন। এরপর দূরের কয়েকটি গ্রাম থেকে 4টি কুমারী মেয়েকে অপহরণ করে নিয়ে আসা হলো। তাদের সাথে একাকী নিশি যাপন করল আচার্য। তাদের গর্ভে রেখে গেল তার চিহ্ন। পরদিন তাদের ছেড়ে আসা হলো সস্থানে। কন্যাদায়গ্রস্ত পিতারা কন্যার অপবাদ ঠেকাতে তাদের কিছুদিনের মধ্যেই বিয়ে দিয়ে দিল। বিবাহের পরপরই তারা যথারীতি সন্তান সম্ভবা হলো। কিন্তু সেই সন্তান আসলে আচার্যের সন্তান, সেটা অবশ্য কেউ জানত না। ফিরে আসি আচার্যের কথায়। এদিকে নেতিবাচক শক্তিও নিজের প্রভাব বিস্তার করতে থাকে আচার্যের উপর। ক্রমশ তার সেই সুন্দর মুখটা একটা কুৎসিত কুকুরের মতো হয়ে গেল। উফ, কি ভয়ানক তার রূপ! মনটা আরও হিংস্র হয়ে উঠল তার। কিন্তু কিন্তু কি গুরুদেব? অদ্ভুতভাবে কিছুদিনের মধ্যেই তার মৃত্যুও ঘটল রহস্যজনকভাবে। খানিক থামলেন তারিণী মুখুজ্জে। চোখ বন্ধ, তবে মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। চোখটা খুলে তিনি আবার বলতে শুরু করলেন। আচার্যকে বাঁচিয়ে তোলার জন্য সেখানে এক ভয়ঙ্কর তন্ত্র সাধনার প্রয়োগ করতে হলো। কিন্তু সেক্ষেত্রে তার একটিমাত্র উপায় হলো সেই 4 কুমারীর পুত্রের মৃত্যু। চমকে ওঠে রতনতনু। এ কি শুনল সে? সে কি ঠিক শুনছে? খানিকক্ষণ অবাক দৃষ্টিতে তারিণীর দিকে তাকিয়ে থাকে রতনতনু। ডুকরে কেঁদে ওঠে তার মা। মায়ের দিকে এক দৃষ্টে চেয়ে থাকে রতনতনু। তারিণী বললেন, সেই 4 কুমারী মেয়ের মধ্যে একটি হলেন তোমার মা। খানিকক্ষণ সব কিছু নিশ্চুপ। যেন যেন এই কথাটি শুনতে অপেক্ষা করছিল সে। লজ্জায়, ঘৃণায়, অপমানে মারা যেতে ইচ্ছা করছিল তার। তোর বাবা এটা জানতেন রতু, কিন্তু কিন্তু উনি বলেছিলেন তোকে এই পৃথিবীতে আনতে। বড় ভালো মানুষ ছিলেন উনি। তারপর তারিণী মুখুজ্জের পানে চেয়ে বললেন, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই গুরুদেব? আছে মা, একটা উপায় আছে। তার পূর্বে আমার কাহিনী শেষ করতে দাও। আচার্য নেতিবাচক শক্তির মাধ্যমে পিশাচলোকের অধিপতি হতে সাধনা করলেও আচার্যের জীবনেও নেতিবাচক প্রভাব পড়ল। রাজপুত্রের মতো দেখতে আচার্যের সেই মুখ একটা কুৎসিত কালো কুকুরের মতো হয়ে গেল, এবং রহস্যজনকভাবে তারও মৃত্যু হলো একদিন, যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি। মৃত্যু? রতনতনু ও গোবিন্দ দুজনেই বলে উঠল। হ্যাঁ, মৃত্যু ঘটে আচার্যের, কিন্তু আসল ঘটনা শুরু হয় এই পর্যায় থেকেই। আচার্য মারা যাওয়ার পূর্বে যে স্তর পর্যন্ত পিশাচলোক নিয়ে তিনি সাধনা ও যা শক্তি অর্জন করেছিল, তাতে করে সে ফের বেঁচে উঠবে ঠিক 24 বছর পর। আর সেই মাধ্যম হলো আচার্যের 4 পুত্র, যাদের শরীরে বইছে আচার্যের রক্ত। ঠিক 24 বছর পর আচার্যের আত্মার আদেশবাণী এরা এক এক করে পাবে, এবং আদেশ পাওয়ার সাথে সাথেই তারা যে সূর্যবংশীয় তার প্রমাণস্বরূপ বাঁ হাতে সূর্যবংশের চিহ্ন এঁকে নৃশংসভাবে আত্মহত্যা করবে। এক একটি পুত্রের মৃত্যুর সাথে আচার্যের শরীরে প্রাণ সঞ্চার ঘটবে। আচার্য আবার বেঁচে উঠবে। আচার্যের 4 সন্তানের মধ্যে 2 জন মারা গিয়েছিল। বাকি 2 জনের মৃত্যুর সাথে সে নিজের পুরনো সুন্দর রূপ ফিরে পাবে। সেই 2 জনের একজন, মানে শ্যামল, তারও মৃত্যু ঘটেছে। এখন শুধু বাকি রয়েছ তুমি। একমাত্র তুমি এই হত্যালীলার অন্ত ঘটিয়ে ওই শয়তান আচার্যকে শেষ করতে পারো। এই দেখো। এই বলে
তারিণী একটি ধারালো মাঝারি আকারের ছোড়া বের করলেন। এটা আচার্যের মন্ত্রপ্রুত একটা ছোড়া। এটার মাধ্যমেই সে মরতে পারে চিরকালের জন্য। একমাত্র তার মুখের কোনো এক অংশে এটা দিয়ে আঘাত করতে হবে। কিন্তু আপনি এটা পেলেন কোথায়? আর এত সব ঘটনা যা এ পর্যন্ত বললেন তা আপনি জানলেন কি প্রকারে? তাহলে কি এটা ধরে নেওয়া যায় না এসবে আপনার কোনো... প্রশ্ন করেও মাঝপথে থেমে যায় গোবিন্দ। তারিণীর চোখের কোণে জল দেখা দিল। আচার্য যখন নিজের সাধনা শুরু করে, আমি তাকে প্রথমে নিষেধ করি। ও পথে কারো ভালো হয়ও নি আর হবেও না, এ কথা তাকে বারংবার বলি। সে আমার কথা একটি বারের জন্যও শোনে না। পরিশেষে সে আমাকে বন্দী করে। পিশাচ লোকের অধিপতি হতে গেলে সর্বপ্রথম চরিতার্থ করতে হয় সে লোকে বসবাসকারী ভয়ঙ্কর পিশাচদের ক্ষুধা। নররক্তে পরিপ্লুত করতেই হয় তাদের কণ্ঠ। প্রজা প্রসন্ন হলে তবেই না রাজার গদি থাকে। ভয়ঙ্কর সেই প্রাণীদের লোলুপ বাসনাকে চরিতার্থ করতে সে প্রথমেই বলি দিয়েছিল আমারই স্ত্রী পুত্রকে। এই ছোড়াটা আমার ছেলের পেট থেকে বের করেছিলাম বন্দী হবার পূর্বে। তারপর কোনো মতে এক রাতে সেখান থেকে পালিয়ে অন্য এক গ্রামে আশ্রয় নিই। গভীর সাধনা করে দৈবশক্তি প্রখর করেছিলাম তোমাদের অনুসন্ধান করব বলে। আমার পুত্রের অন্তিম বাবা ডাক কখনো ভুলব না। মুখ ঢেকে অনেকক্ষণ বসে রইলেন তারিণী মুখুজ্জি। আক্ষেপের সুরে সে বৃদ্ধ বললেন, অনেক পাপ করেছে আচার্য। নিজের সাধনা করবে বলে এই সূর্যবংশের প্রতিটি উত্তরাধিকারী একের পর এক নরহত্যা চালিয়েছে। বাবার মুখে তো তাই শুনেছিলাম। আর তন্ত্র সাধনা করা মনস্থির করলে ঠিক কোনো না কোনো তান্ত্রিকও পেয়ে যেত। রতনতনু এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলে উঠল, আমি শেষ করব আচার্যকে। যে কষ্ট সে আমার মাকে দিয়েছে তার প্রতিশোধ নেব আমি। তারিণী রতনতনুর হাতে সে ছোড়া দিয়ে বললেন, এটা যত্ন করে রেখো। আমাদের কালই সূর্যগড়ের জন্য রওনা হতে হবে। শুভাস্য শীঘ্রম। যজ্ঞে ব্যস্ত ছিল প্রলয়ানন্দ। কিছু একটা করার চেষ্টা করছে সে। তার সামনেই ভয়ঙ্কর দর্শন একটি প্রাণী। দেহটা মানুষের, কিন্তু মুখটা একটা বুনো কুকুরের। তাদের ঘিরে রয়েছে অজস্র কালো চাদরে ঢাকা প্রাণী। এরা প্রত্যেকেই পিশাচ লোকের নিষ্ঠুর একটি জীব। বিশেষ এক তন্ত্রশক্তির বলে এরা আজ গোলাম। সে বিভৎস প্রাণীটি দাঁতের দাঁত চেপে একটি বুনো কুকুরের মতো গর্জন করছিল। প্রলয়ানন্দ বলে উঠল, আচার্য, তোমার অন্তিম পুত্রের উপর তোমার কোনো শক্তি কেন কাজে আসছে না আজ আমি বুঝতে পারছি। একটা রক্ত জল করা গর্জন করে ওঠে আচার্য। শান্ত হও আচার্য, শান্ত। এটা সম্ভব হচ্ছে কারণ এখন ওর সাথে রয়েছে এই সূর্য বংশের কুলপুরোহিত তারিণী মুখুজ্জে, যে তারিণী তোমার সাধনার ব্যাপারে সবকিছু জানে। শয়তান! একটা অদ্ভুত স্বরে বলে ওঠে আচার্য। তোমার চতুর্থ পুত্র বাঁচবে না আচার্য, ওর মৃত্যু হবে। কারণ তোমায় নিধন করতে ওরা এখানেই, এই রাজপ্রাসাদেই আসছে, যার আনাচে কানাচে রয়েছে ভয়ঙ্কর একটি পিশাচ, যার অধিপতি হবে তুমি। আর কয়েক ঘটিকার মধ্যে স্বয়ং মহাপিশাচও তোমার বশ্যতা স্বীকার করবেন। একটা রক্ত জল করা হাসি হেসে ওঠে আচার্য।
তার উল্লাস দেখে মৃদু হাসি প্রলয় আনন্দ। পুত্র সূর্যবংশীয় রতন্তনু কর্তব্য পালন করবে না? চমকে ওঠে রতনতনু। একার কণ্ঠস্বর। প্রাকৃতিক প্রয়োজনের জন্য একটু নিজের সিট ছেড়ে উঠেছিল সে। ট্রেনে সে জায়গাটা বেশ নির্জন। সহসা দেওয়ালে একটি প্রতিচ্ছবি দেখে সে চমকে উঠল। একটি প্রাণীর ভয়ঙ্কর অবয়ব। মানুষ না কোনো বুনো কুকুর বোঝা যায় না। দু চোখ দিয়ে যেন কত কালের চাপা ক্রোধ ঝরে পড়ছে। অস্বাভাবিকভাবে মুখে খেলছে এক বিশ্রী হাসি। এসো, এগিয়ে এসো। কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতে লাগলো রতনতনু। বৎস, সহসা একটা কণ্ঠস্বর কানে এলো তার। ঘোর কেটে গিয়ে সম্বিত ফিরে সে দেখল, আর দুপা অগ্রসর হলেই ট্রেন থেকে পড়ে সে রেলে কাটা পড়ত। তার বা হাতটা শক্ত করে ধরে আছেন তারিণী মুখুজ্জে। গুরুদেব, জিজ্ঞাসু দৃষ্টিতে তারিণীর পানে চায় রতনতনু। ভয় পেও না, এসব আচার্যের খেলা। তোমার মৃত্যু ঘটাতে চায় সে, যেন তেন প্রকারে। আপনি আপনি না থাকলে আজ। চিন্তা করো না বৎস, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তৈরি হয়ে নাও, ট্রেন তার গন্তব্যস্থলে পৌঁছচ্ছে। এই হেতমপুর পর্যন্ত রেলগাড়ি, এরপর গরুর গাড়ি ছাড়া গতি নেই। তবে তবে রতনতনু প্রশ্ন করে। হেতমপুর থেকে মাইল চারেক দূরে সূর্যগড়, কিন্তু সেখানে অন্তত পাগল ছাড়া কেউ আমাদের নিয়ে যাবে না। অনেক বছর ধরে সে গ্রাম আধারে আবৃত। সেখানে আজ পিশাচদের বাস। নেতিবাচক শক্তির প্রভাবের ফলে সূর্যগড় আর তার সংলগ্ন প্রায় 3টি গা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই গ্রামগুলির ঘরে আজ আর প্রদীপ জ্বলে না। মহামারী, রোগ, জরায় সব শেষ হয়ে গিয়েছে। তাহলে উপায়? বলল গোবিন্দ। উপায় শুধু একটা, কোনো গাড়োয়ানের থেকে তার গরুর গাড়ি কিনতে হবে আমাদের। তারপর নিজেই সেই গরুর গাড়ি চালিয়ে যেতে হবে সূর্যগড়। এখন তো বিকেল, কাল সকালে তাহলে পৌঁছে যাব সেখানে। সহসা রতনতনু বলে ওঠে, গুরুদেব, সেই মন্ত্রপুত ছোড়াটি। মুখ বিকৃত করে তারিণী মুখুজ্জে বলেন, হে ঈশ্বর, ওটা তো ট্রেনেই পড়ে রইল। ট্রেনটাও তো চলে গেল। আমাদের ফিরে যেতে হবে। তীব্র প্রতিবাদ করে ওঠে রতনতনু। না গুরুদেব, একবার যখন এসে গিয়েছি তখন আচার্যকে না মেরে ফিরব না। কিন্তু এ যে অতি ভয়ানক ব্যাপার বৎস। ওই মন্ত্রপুত ছোড়া ব্যতীত কিচ্ছু হবে না গুরুদেব। একটা অদ্ভুত দৃঢ়তার আভাস মেলে রতনতনুর কণ্ঠে। অবশেষে রাজি হন তারুণী মুখুজ্জে। একটা গাড়োয়ানের থেকে তার গরুর গাড়ি নিয়ে তার যথাযথ দাম দিয়ে তাতে তারা রওনা হল সূর্যগড়ের উদ্দেশ্যে। 3টি গ্রাম পেরোনোর সময় নিশ্চিম আতঙ্ক যেন গ্রাস করছিল 3জনকে। খাঁ খাঁ করছে এক একটি কুড়ে ঘর। দীর্ঘকাল ধরে প্রদীপ জ্বলেনি তুলসীতলায়। শিয়াল কুকুরের আওয়াজও শোনা যায় না। সকালে যখন গাড়িটি সূর্যগড় গায়ের সীমানা পেরিয়ে গাঁয়ের ভেতর প্রবেশ করল, সহসা অদ্ভুত একটা আওয়াজ কানে এলো। হাজার কুকুরের ডাক কি? না, কুকুরের ঠিক নয়, হায়না নাকি নেকড়ে। রক্ত জল করে দিল সেই আওয়াজ। গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে গেল।
তারিণী বললেন, এই পাশের ঝোপটা পেরিয়ে একটা ছোট্ট পুষ্করে নিয়ে আছে, একটু জল পান করা যাক। তাহলে আমি বসছি। বলে গোবিন্দ। না না বৎস, তা হয় না। সকলে একসঙ্গে থাকলে তবেই মঙ্গল। ওই আওয়াজ শুনছো না? এ সংকেত ভালো না। আচার্য টের পেয়ে গিয়েছে। চলো চলো। গরুর গাড়িটা থামিয়ে ওরা তিনজন গাড়ি থেকে নামলো। একটা পাথরের ফলক চোখে পড়ল, বিভিন্ন সব চিহ্ন আঁকা, বিভিন্ন তন্ত্রভিত্তিক ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয় আঁকা। সে ক্রিয়া দেখে শরীরের রক্ত হিম হয়ে যায়। এটা কি? জিজ্ঞেস করে গোবিন্দ। বিগত 100 বৎসর ধরে নেতিবাচক তন্ত্রের সাধনাটা একটা শখে পরিণত হয়েছিল সূর্যবংশীয়দের। তাই তাদের সাধনার ক্রিয়াগুলি এই পাথর ফলকে খোদাই করিয়েছিলেন আচার্যের পিতা রাজা সাহেব রাজশেখর সূর্যবংশী, ত্রাস সৃষ্টির জন্য। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি মারাত্মক ও বিশ্রী এই সাধনার ক্রিয়া প্রক্রিয়া। এই শেষ যে ক্রিয়াটি দেখছো, ফলকের একটি কোণে খোদাই করা ক্রিয়ার চিত্রে অঙ্গুলি নির্দেশ করলেন তারিণী মুখুজ্জে। চিত্রে আঁকা রয়েছে এক ভয়ঙ্কর প্রাণীর ছবি। চোখ দুটো লাল, মুখের মাঝে নাক বরাবর একটি আঘাতের দাগ সুস্পষ্ট। মুখ থেকে বেরিয়ে আসে একটা জিহ্বা, মুখে হিংস্র হাসি খেলা করছে। রাতের ঘুম কেড়ে নেবে এই ছবি। এই হলো সেই মহাপিশাচ যাকে পরাজিত করার জন্য এই সাধনায় হাত দিয়েছিলেন রাজশেখর সূর্যবংশী। তারপর তারই পুত্র অমরেন্দ্র শেখর সূর্যবংশী ওরফে আচার্য। শাপদগুলির হিংস্র গর্জন থেমে গিয়েছিল। আবার শোনা গেল, চলো পুকুরে জল খেয়ে আমরা আবার যাত্রা শুরু করি। ঝোপটা পেরিয়ে সেই পুকুরের দিকে গেল ওরা তিনজন। তৃষিত প্রাণকে পুকুরের জলে তুষ্ট করে আবার যখন ফিরে এলো, তখন তারা যা দেখলো তাতে তাদের মাথা ঘুরে গেল। 5 থেকে 6টা মানুষ কালো বসনে ঢাকা, গরুটাকে চেপে ধরে আছে, আর তাদের মধ্যে একজন তার হাতে তীব্র ধারালো নখ গেঁথে দিয়েছে তার গলায়। অসহায় প্রাণীটা চেঁচাতেও পারছে না। তার নিথর দেহটা একসময় ফেলে দিয়ে তারা তাকালো এই 3টে মানুষের পানে। বিভৎস সেই প্রাণীগুলোর মুখ, চোখ দুটো লাল, নিষ্ঠুরতার আগুনে যেন জ্বলছে। মুখ দিয়ে অনবরত ঝরছে ফেনা। তারিণী মুখুজ্জের মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, এরা ইহলোকের প্রাণী নয়, পিশাচেরা। পালাও পালাও। সেই প্রাণীগুলো সহসা তাদের দিকে ছুটে গেল। রতনতনু, গোবিন্দ আর তারিণী দৌড়তে লাগলো। পালাও পালাও তোমরা, এদের হাতে পড়লে রক্ষে নেই, জ্যান্ত খেয়ে ফেলবে এরা। পিছন থেকে অদ্ভুত স্বরে আওয়াজ করে চলেছে ওরা। একটুর জন্য রতনতনু পিছিয়ে পড়েছিল। একটা পিশাচ তার অনেক কাছে এসে তাকে স্পর্শ করতেই একরকম ঝলসে গেল। ব্যাপারটা বড়ই অদ্ভুত লাগলো রতনতনু। এমন সময় দুর্গামন্ত্র জপ করলেন তারিণী। রতনতনুর হাতটা ধরে তারিণী বললেন, বৎস, যা বুঝলাম তুমি হচ্ছ আচার্যের মৃত্যু। তুমি যত ওর দিকে অগ্রসর হবে ততই আচার্যের শক্তির হ্রাস ঘটবে। আমার এই মন্ত্রপুত ত্রিশূল। বলতে বলতে নিজের ঝোলায় হাত ঢুকিয়ে স্তম্ভিত হয়ে যান তারিণী। ছোট্ট ত্রিশূলটা নেই, পালানোর সময় পড়ে গিয়েছে। তার মুখের পানে চেয়ে ব্যাপারটা বুঝতে একটুও কষ্ট হলো না রতনতনু ও গোবিন্দর। এবার কি হবে গুরুদেব? ক্ষীণ স্বরে বলল রতনতনু। তখন অনেক ভেবেচিন্তে একটি তাবিজ বার করলেন তারিণী। তাবিজে লেগে রয়েছে ভস্য ও সিঁদুর। গোবিন্দ বলে উঠল, এসব কি গুরুদেব? ছাই, সিঁদুর? সিঁদুর নয়, রক্ত। সেই ভয়ঙ্কর প্রেত পিশাচের দল খানিকক্ষণের জন্য কোথাও যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। সহসা দূর থেকে রক্ত জল করা কয়েকটা স্বর ভেসে এলো। তারপরই তাদের কানে এলো বহু প্রাণীর উন্মত্ত পদশব্দ। একটি মস্ত ঝোপের আড়ালে এসে দাঁড়ালেন তারা। শান্ত কণ্ঠে তারিণী বললেন, বৎস, মিথ্যে কথা বলবো না, তবে কিছু তন্ত্রবিদ্যা আমিও জানি। এক্ষেত্রে বাঁচবার একমাত্র উপায় হলো নেতিবাচক শক্তি।
নেতিবাচক শক্তি একমাত্র নেতিবাচক শক্তির অন্ত ঘটাতে পারে। তন্ত্রে সিদ্ধ এই তাবিজ তুমি ধারণ করো নিজের বাম হস্তে। কোনো পিশাচ তোমায় স্পর্শ করতে পারবে না। যদিও আচার্য ও প্রলয়ানন্দের শক্তিকে প্রতিহত করার শক্তি এর নেই, তবু এটা নাও। পদধ্বনির মাত্রা পেরিয়ে চলেছে। তারিণী বললেন, বৎস রতন্তনু, আমি আর গোবিন্দ এই উন্মত্ত প্রাণীদের অন্য পথে নিয়ে যাচ্ছি। তুমি প্রাসাদে যাও, আর মানব জাতির কলঙ্ক ওই আচার্যের সাথে মুখোমুখি হও। ওর শক্তি ও প্রভাব ক্ষীণ হয়ে আসছে। তুমি ওর মৃত্যু, আর তোমার মৃত্যু ওর জীবন। এটা স্মরণ রেখো। যত তুমি ওর নিকট অগ্রসর হবে, তত ওর ইহলোকের শক্তি কমে আসবে। যাও যাও, আজকের মধ্যে তোমার নিধন ঘটাতে না পারলে ওর ভবলীলা শেষ হবে। কোথায় সূর্যবংশীদের প্রাসাদ? অনতি দূরেই বৎস। রতনতনুর মন শক্ত হল। তার মা শ্যামলের মা, আরও 2 হতভাগ্য নারীদের সাথে যে অন্যায় করেছে আচার্য, তার প্রতিশোধ তাকে নিতেই হবে। দৃপ্ত কণ্ঠে রতনতনু বললেন, তবে চললাম গুরুদেব। তৎক্ষণাৎ গোবিন্দ ও তারিণী ছুট দিল অন্য পথে। আর সাথে সাথেই রতনতনু দেখল এক হিংস্র সাপদের দল ছুটে আসছে তাদের দিকে। এবার তাকে প্রাসাদে যেতে হবে। চরম রাগে একটা গর্জন করে উঠল আচার্য। তার অন্তিম পুত্রের মৃত্যুর জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। আহা, কি সুন্দর ছিল তার মুখটা। সকলে বলতো রাজপুত্র। তারপর একদিন প্রলয়ানন্দ বলল তাকে একটা সাধনা করতে হবে, তাতে করে সে নাকি হবে এই পিশাচ লোকের সর্বময় কর্তা। এই সাধনা শুরু করেছিল সে, কিন্তু তারপর তার দেহে, বিশেষ করে তার মুখে বিকৃতি দেখা দিতে লাগলো। প্রলয়ানন্দ বলেছিল যে তার মুখে শ্রী ফিরে আসবে তখনই যখন তার অন্তিম পুত্রের মৃত্যু ঘটবে। প্রলয়ানন্দ হঠাৎই কেমন যেন হয়ে গিয়েছে, খুব একটা কথা বলছে না। ব্যাপার কি? দিশে হারা হয়ে প্রলয়ানন্দকে খুঁজছে আচার্য। আর কিছুমাত্র সময় বাকি। এর মধ্যে সে যদি তার অন্তিম পুত্রকে হত্যা করতে পারে, তাহলে সে হয়ে উঠবে গোটা পিশাচ লোকের অধিপতি। কেউ তাকে হারাতে পারবে না। কিন্তু এই শেষ মুহূর্তে প্রলয়ানন্দ গেল কোথায়? তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বড়ই চিন্তিত দেখাচ্ছে আচার্যকে। সহসা আচার্যের প্রাসাদোপম বাড়ির 2 দরজা খুলে গেল। আচার্য দেখল প্রবেশ করছে স্বয়ং রতনতনু, তার অন্তিম পুত্র। 2 চোখ দিয়ে যেন তার প্রতিহিংসা ঝরে পড়ছে। একটা অনুকম্পার হাসি হাসে আচার্য। ও চোখরা বুঝতে পারছে না যে তার মৃত্যু কতটা এগিয়ে এসেছে। সে ভাবছে সে বোধ হয় আচার্যকে হত্যা করবে, কিন্তু জানে না তার 3টি পুত্রকে মেরে আচার্য এখন তার পূর্বের হারানো শক্তি ফিরে পেয়েছে। এখন সেই অন্তিম পুত্র রতনতনুর মৃত্যুর সাথে সাথে সে হয়ে উঠবে এই পিশাচ লোকের একচ্ছত্র নৃপতি। তার কথায় যেমন ওঠা বসা করছে ভয়ঙ্কর দর্শন এক একটা পিশাচ, তেমনই করবে। সে অমরত্ব পাবে, কেউ তাকে মারতে পারবে না। অহংকার যেন ঝরে পড়ছে আচার্যের হাবভাবে। এবার এই অন্তিম পুত্রকে ঠিক সেইভাবেই হত্যা করবে আচার্য, যেভাবে আগের 3 পুত্রকে সে হত্যা করেছে। আচার্য বলতে লাগলো, আর রতনতনু কানে শুনতে পেল, পুত্র, যে কাজের জন্য তোমার জন্ম, সে কাজ যে তোমায় সফল হতেই হবে। তুমি যে সূর্যবংশী, তার প্রমাণ দাও, তার প্রমাণ
দাও। কিন্তু চমকে ওঠে আচার্য। এর কোনো প্রভাব পড়ছেই না রতনতনুর উপর। রতনতনু এবার হেসে বলে উঠল, আচার্য, আমার ওপর শ্যামলের ওপর তুমি অনেক অত্যাচার করেছ। এই নোংরা খেলা তুমি শুরু করেছিলে, আর এই খেলার অন্ত ঘটাতে আমি এসেছি। হয়তো এটাই ভাগ্যের লিখন। তাই শ্যামল আর তোমার বাকি দুই পুত্রকে মেরে ফেলতে পারলেও অন্তিম সন্তান রতনতনুকে মারতে পারোনি। অনেক অনেক পাপ করেছ তুমি। তুমি পিশাচ লোকের অধিপতি হতে চাও, কিন্তু সেটা তো আমি হতে দেব না। রাগে যেন ফুঁসতে থাকে আচার্য। কি ব্যাপার? তার শক্তি কেন প্রয়োগ করতে পারছে না সেই ছোকরার উপর? কি ব্যাপার? রাগে গর্জন করতে থাকে, কিন্তু এবার গর্জন করে ওঠে রতনতনু। এই নোংরা খেলা তুমি শুরু করেছিলে, কিন্তু শেষ করব আমি। তোমার হত্যা করে, যে অত্যাচার, যে অন্যায় তুমি করেছো আমার সাথে, আমার আমার মায়ের সাথে, শ্যামলের মায়ের সাথে, সেই পাপের কোনো ক্ষমা নেই। তাই আজ আমি তোমার অন্তিম পুত্র, তোমায় বধ করব। তীব্র ক্রোধের অনলে তখন চলছে আচার্য। সহসা একটা ভীষণ গর্জন করে লাফ দিল রতনতনুর দেহের উপর। সঙ্গে সঙ্গে দেওয়ালের উপর ছিটকে পড়ল সে। কোনো মতে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই দ্বিতীয় আঘাত এসে পড়ল আচার্যে। বা হাতের কনুইটা জখম হয় তার। উঠে দাঁড়ানোর ক্ষমতা আর তার নেই। তবুও কোনো মতে আবার উঠে দাঁড়ায়। তার মনে হলো আচার্যের হুঙ্কারের সাথে যেন কাঁপছে গোটা বিশ্ব চরাচর। মুহুর্মুহু শোনা যাচ্ছে হিংস্র সাপদের অমঙ্গলময় হুঙ্কার। উঠে দাঁড়িয়েও অসহায় বোধ করছিল রতনতনু। শ্রান্ত দেহটা তাই ফের পড়ে গেল মেঝেতে। এবার আচার্য একটা রক্ত জল করা হুঙ্কার ছেড়ে দিয়ে ওর উপর একটা লাফ দিল, কিন্তু পর মুহূর্তেই শোনা গেল আচার্যের এক তীব্র চিৎকার, বা বলা ভালো আর্তনাদ। কেননা তার পিঠে আর বুকের মাঝখানে প্রলয়ানন্দের দেওয়া ছোড়াটা আমূল গেঁথে দিয়েছে রতনতনু। প্রাসাদোপম বাড়ির আনাচে কানাচে চিৎকারটা খানিকক্ষণ ধ্বনিত হলো। আচার্যের দেহটা আক্ষেপ করতে করতে একসময় নিথর হয়ে গেল। মুহূর্তের মধ্যে যে প্রলয় ঘটে গেল, তার জন্য ঠিকমতো হতে রতনতনুর একটু সময় লাগল। অবশেষে যখন সে উঠে দাঁড়ালো, তখন তার পুরো গা, হাত পা, পিঠ ব্যথায় যেন টনটন করছিল। হঠাৎ একটা পরিচিত স্বর তার কানে এলো, বৎস। পিছন ফিরে দেখল সেখানে দণ্ডায়মান তারিণী মুখুজ্জে। তার কপালে এক রাশ চিন্তার ভাঁজ। তিনি বললেন, তুমি ঠিক আছো? হ্যাঁ গুরুদেব, আমি ঠিক আছি। তারপর আচার্যের ভুলুণ্ঠিত দেহের দিকে তাকিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তারিণী মুখুজ্জের। ক্রমশ কপালে চিন্তার ভাঁজ কেটে গিয়ে দেখা দেয় আশার আলো। শয়তানটাকে মারতে পেরেছি গুরুদেব। ধন্য বৎস, ধন্য তুমি। আচার্যের নিথর দেহের দিকে চেয়ে থাকে রতনতনু। বিভৎস মুখ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসে মুখটাকে আরো বিভৎস করে তুলছে। সহসা পেছন থেকে একটা জোর ধাক্কা খেয়ে সে এসে পড়ে যায়। পর মুহূর্তেই পিছন ফিরে রতনতনু দেখে তারিণী মুখুজ্জে আচার্যের দেহে গেঁথে থাকা ছোরাটি টেনে পার করছে। মুখে তার একটা বিশ্রী হাসি খেলে গিয়েছে। রতনতনু যেন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। হেসে ওঠেন তারিণী মুখুজ্জে। ক্ষমা করো বৎস, তোমার নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। তোমাকে আমি অসত্য বলেছিলাম যে আমি তোমাকে আর শ্যামলকে বাঁচাতে এসেছি। আসলে এর পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল।
একদা নেতিবাচক শক্তির আরাধনা হেতু আচার্য নিজের হাতকে মানব রক্তে রাঙা করে, আর এই হত্যাযজ্ঞের প্রথম বলি হয় আমার স্ত্রী ও অষ্টম বর্ষীয় পুত্র। কত কাকুতি মিনতি করেছিলাম আচার্যের কাছে, কিন্তু সেই বোধির দুরাত্মা আমার কথায় কর্ণপাত করল না। আমি তারপর প্রতিজ্ঞা করি, এর প্রতিশোধ আমি নেব। আচার্যকে হত্যা করতে পারত একমাত্র তার এক রাত্রির শয্যাসঙ্গিনী সেই 4 কুমারের গর্ভস্থ সন্তান। আমার দৈব শক্তির দ্বারা আমি তাই তোমাদের সন্ধান করেছিলাম। এবার সবটা বুঝতে পারে রতনতনু। অর্থাৎ এই তারিণী মুখুজ্জে লোকটাও দুষ্ট। কিন্তু আমি তো আচার্যকেই হত্যা করে দিয়েছি, তাহলে এসবের অর্থ কি? তোমায় আমি একটা কথা বলিনি বৎস। আচার্যকে তার যে পুত্র হত্যা করবে, ঠিক সেই দিনের জন্য সে হয়ে উঠবে গোটা পিশাচ লোকের ভূপতি। অলৌকিক ক্ষমতা সম্পন্ন হয়ে পড়বে সে, এবং সেই দিনের মধ্যে অপর কেউ যদি তাকে হত্যা করে, তাহলে সে পেয়ে যাবে সেই ক্ষমতা, সে লাভ করবে সেই সমস্ত অলৌকিক শক্তি। এসবই আমি প্রলয়ানন্দ আর আচার্যের কথোপকথনের মাধ্যমে জানতে পারি। এর অর্থ, যদি আজকের মধ্যে আমি তোমার প্রাণ নিয়ে নিই, তাহলে আমি হব সেই পিশাচ লোকের অধিপতি। যে স্বপ্ন একদিন আচার্য দেখেছিল, আর যার জন্য আমার স্ত্রী পুত্রের মৃত্যু ঘটায় সে। চিন্তিত সন্দিগ্ধ মনে উঠে দাঁড়ায় রতনতনু। অগত্যা বিদায়। এই বলে ছোড়াটা নিয়ে একেবারে রতনতনুর বুকে গেঁথে দিতে যাবে, এমন সময় একটা গুলির আওয়াজ শোনা যায়। একটা মৃদু আর্তনাদ করে মেঝেতে পড়ে গেলেন তারিণী মুখুজ্জে। খানিকক্ষণ তার দেহটা আক্ষেপ করল, তারপর স্থির হয়ে গেল। রতনতনুর সম্মুখে চেয়ে দেখল হাঁপাচ্ছে গোবিন্দ, তার হাতে একটা ছোট্ট রিভলভার। গোবিন্দ মন্থর গতিতে এগিয়ে এলো। রতন, রতন তুই ঠিক আছিস? রতনতনু হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ে। ভাগ্যিস বাবার এই রিভলভারটা নিয়ে আসি। মনাক করেও ভাবতে পারিনি যে এই তারিণী মুখুজ্জেও বেইমানি করবে। শয়তান আচার্যের সঙ্গে এর কোনো সম্পর্ক না থাকলেও লোকটার দুরভিসন্ধি তো ছিলই। যাক, তোর কিছু হয়নি, এটাই অনেক। মেঘ কেটে গিয়ে এখন জায়গাটা অনেকটা আলোকিত দেখাচ্ছিল, যেন কতদিন পর এই সূর্যগড় গ্রামে অরুণোদয় হলো। রতনতনু হাসি মুখে তাকায় গোবিন্দের দিকে। জানিস গোবিন্দ, আজ আমি খুব খুশি। ইচ্ছে করছে তোকে দীর্ঘ একটা আলিঙ্গন করি। দুই বন্ধু একে অপরকে আলিঙ্গন করে। দুজনের মুখে উজ্জ্বল উদ্ভাসিত। সহসা একটা অস্ফুট স্বর ভেসে আসে গোবিন্দের মুখ দিয়ে। একটা যন্ত্রণা সে অনুভব করে। দৃষ্টি আপনা আপনি চলে যায় উদরের দিকে। তারিণী মুখুজ্জের হাত থেকে খানিকক্ষণ আগে পড়ে যাওয়া সেই ছোড়াটা গোবিন্দর পেটে ঢুকিয়ে দিয়েছে রতনতনু। তীব্র ব্যথায় বেদনাতেও একটা অপ্রস্তুত ভাব দেখা যায় গোবিন্দের মুখে, কারণ সে বুঝতে পারে না তার প্রাণের বন্ধুর এই আচরণের হেতু। টলতে টলতে মেঝেতে বসে পড়ে গোবিন্দ। মৃত্যুর ঠিক আগে সে দেখতে পায় সে কক্ষে প্রবেশ করছে প্রলয়ানন্দ। তার দিকে তাকিয়ে মুখের হাসিটা যেন বৃদ্ধি পায় রতনতনুর। গোবিন্দর চোখ দুটো স্থির হয়ে যায়। আপনি যেমন বলেছেন আমি ঠিক তেমনই করেছি, বলে ওঠে রতনতনু। একদম ঠিক করেছো বৎস, একদম ঠিক করেছো। তোমার পিতা আচার্য যে কাজ করতে পারেননি, সেই কাজ চরম নৈপুণ্যের সাথে সমাপন করবে তুমি, এ আমার বিশ্বাস। তাই তো আচার্যের অন্তের সময় আগত জেনেও আমি তোমায় সাহায্য করলাম, কারণ আমি দেখলাম যে নেতিবাচক শক্তি সাধনা এত সহজ নয়। এর জন্য লাগের তীক্ষ্ণ বুদ্ধি, বোধ আর ধৈর্য, নচেত এ কার্য সম্ভব নয়। এখন শোনো,
ঠিক যেমন তোমার পিতা আচার্য 4টি কুমারী মেয়ের সাহায্যে সন্তান উৎপন্ন করেছিলেন, তোমাকেও ঠিক তেমনই করতে হবে। তাহলেই তুমি পিশাচ লোককে করায়ত্ত করতে পারবে। কেমন? আমি তাই করব। আমি সূর্যবংশী, আমি কোনো কাজে ভয় পাই না। আমি রতনতনু, রামতনু সান্যালের পুত্র নই। আমি সূর্যবংশীয়। এই পিশাচ লোকে অধিপতি হওয়ার অধিকার একমাত্র আমার আছে। এখন শীঘ্রই 4টি কুমারী মেয়ের ব্যবস্থা করতে হবে। রতনতনুর কণ্ঠস্বরে যেন অহংকার ঝরে পড়ে, কিন্তু আত্মম্ভরিতা প্রদর্শনীয় সময় সে দেখতে পায় না যে খোলা তার পথে শূন্যের দিকে চেয়ে যেন হাসি মুখে ঈষৎ মাথা নাড়ায় প্রলয়ানন্দ। তার মুখে একটা বঙ্কিম হাসি খেলা করছে। তার মনে পড়ে যাচ্ছে খানিকক্ষণ আগে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রায় অনেকটা পথ ছুটল রতনতনু। ঠিক যখন সে প্রাসাদটির সামনে এসে দাঁড়ালো, তখনই তার কানে একটি কণ্ঠস্বর ভেসে এলো। বৎস, সে ফিরে তাকালো, দেখল রক্তাম্বর পরিহিত জনৈক ব্যক্তি, মনে হয় তান্ত্রিক। মুখটা দেখেই শিউরে ওঠে রতনতনু। লোকটির গালের ডান দিকে একটা কাটার দাগ। আপনি? প্রশ্ন করে সে। আমার নাম প্রলয়ানন্দ। তাহলে এই সেই তান্ত্রিক প্রলয়ানন্দ, আচার্যের তন্ত্রগুরু। রতনতনু কি করবে ভাবছে এমন সময় প্রলয়ানন্দ আবার বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। না, চিন্তা করো না। আচার্য বা আচার্যের কোনো পিশাচ তোমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ না আমি এখানে আছি। তুমি এসো আমার সঙ্গে। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। আচার্যকে এই তন্ত্র সাধনায় আপনি সাহায্য করেছেন। আমার আর শ্যামলের মাকে অপহরণ করিয়ে তাদেরকে আচার্যের ভোগের বস্তু করিয়েছিলেন আপনি। মাথা নত করে থাকে প্রলয়ানন্দ। ক্ষণিকের মৌনতা, তারপর তিনি বললেন, হ্যাঁ, আমি স্বীকার করছি এসবের পিছনে আমিই ছিলাম। কিন্তু আর পরিণাম যে এত ভয়ঙ্কর হবে তা আমি ভাবতেই পারিনি। এতদিন আমি জানতাম আচার্য শুধু পিশাচ লোকের একটি স্তরে নিজের কর্তৃত্ব কায়েম করতে চায়, কিন্তু না, ও তো স্বয়ং মহাপিশাচের পরাজয় ঘটিয়ে তার স্থান নিতে চায়, যা অত্যন্ত কঠিন। আর এর জন্য যে গুরুতর প্রয়োজন তা আচার্যর নেই। এই সাধনা যদি অসফল হয় তাহলে মহাপিশাচ কাউকে ছাড়বে না। সমগ্র সৃষ্টির জন্য এ অতি ভয়ঙ্কর। এই অনর্থ একমাত্র তুমি রোধ করতে পারো। রোধ করতে পারো কি পারবে না? হঠাৎ যেন প্রলয়ানন্দের এই কথাটা শুনে রতনতনুর শরীরে একটা শিহরণ খেলে যায়। মনে মনে ভাবে, এর কথা কি বিশ্বাস করা ঠিক? কিন্তু মনে তো হচ্ছে যে প্রলয়ানন্দ তার পূর্বকৃত পাপের জন্য সত্যি অনুতপ্ত, এবং আচার্যকে পরাজিত করতে যদি প্রলয়ানন্দের সাহায্য পাওয়া যায় তাহলে এর চাইতে ভালো জিনিস আর হতেই পারে না। রতনতনু বলল, আমি আপনার কথা শুনব। প্রলয়ানন্দের মুখে একটা আশার আলো দেখা যায়। এসো, এখানে নয়, একটু দূরে। একটি নিভৃত স্থানে বসে রতনতনু এবং প্রলয়ানন্দ জিজ্ঞেস করে, বৎস, তুমি এসেছো এখানে আচার্যকে মারতে। তা জানা সত্ত্বেও কেন আমি তাকে সাহায্য করছি না এবং তার নিধনকারীকে সাহায্য করছি? আশা করছি আমার পূর্বকথিত বাক্যে তুমি তা বুঝতে পেরেছ। কিন্তু আচার্যকে তুমি মারবে কিভাবে? তুমি তো জানোই যে আচার্যকে যে কোনো অস্ত্রে নিধন করা সম্ভব না। রতনতনু বলে, আমাকে একটি অস্ত্র আচার্যের কুলগুরু শ্রী তারিণী মুখুর্জে দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত অস্ত্রটি ট্রেনে থেকে যায়। গুরুদেব বর্তমানে আমাকে একটি তাবিজি দিয়েছিলেন আর বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে যেন আচার্য আমাকে হত্যা না করতে পারে। আজকের মধ্যে হত্যা করতে না পারলে তার আর প্রভাব খাটবে না। এই দেখুন। বলে বাঁ হাতের দিকে চেয়ে অবাক হয়ে যায়। তাবিজটা কখন যেন খুলে পড়ে গিয়েছে। প্রলয়ানন্দ মৃদু হেসে বললেন, এই তাবিজের প্রভাব আমার বা আচার্যের সামনে খাটবে না।
আচার্য অনেক অত্যাচার করেছে আমার ওপর, শ্যামলের মায়ের ওপর। শ্যামল নিহত হয়েছে আচার্যের জন্যই। আমি আমি আচার্যের মৃত্যু চাই। প্রলয়ানন্দের চোখ অশ্রু সিক্ত হয়ে ওঠে। সে বলল, আজ আচার্য যা কিছু করছে তার জন্য অনেকাংশে আমি দায়ী। কিন্তু তোমার সাহস দেখে সত্যিই আমি মুগ্ধ। কিন্তু আচার্যের শক্তির কাছে এই তাবিজ কিছুই না। তাকে হত্যা করতে গেলে তোমার একটি অন্য মন্ত্রের প্রয়োজন। মুখুজ্জে মশায়ের দেওয়া প্রধান অস্ত্রটি ফেলে আসলেও এই অস্ত্র আমার কাছে আছে, যে অস্ত্রের সাহায্যে তুমি আচার্যকে হত্যা করতে পারো। প্রলয়ানন্দ মৃদুস্বরে রতনতনুর কানে কানে কিছু গুচ্ছ কথা বলল। এই দেখো। এই বলে একটি আধহাতি ছোড়া রতনতনুর হাতে দিল প্রলয়ানন্দ। তিনি বললেন, এই হলো সেই অস্ত্র। নেতিবাচক শক্তির আরাধনা করার সময় আমার গুরু স্বয়ং এটা আমাকে দিয়েছিলেন। কেউ যদি আমার গুরুর বিরুদ্ধাচরণ করে বা আমার সাধনার পথের কোনো বাধা হয়ে দাঁড়ায়, তাহলে যাতে তাকে আমি সেই ছোরা দিয়ে হত্যা করতে পারি। এই নাও বৎস, এই অস্ত্র দিয়ে মুখুজ্জে মশায়ের বলে দেওয়া সেই সূক্ষ্ম স্থানে অর্থাৎ পেট এবং বক্ষের মধ্যস্থলে যদি আচার্যকে আঘাত করতে পারো, তাহলে আচার্যের মৃত্যু অনিবার্য। এই নাও। এই বলে প্রলয়ানন্দ রতনতনুকে ছোড়াটা দিলে সেটা ধরার সঙ্গে সঙ্গেই একটা যেন বিদ্যুৎ খেলে গেল রতনতনুর মনে। সমগ্র শরীরের রন্ধ্রে রন্ধ্রে একটি হিল্লোলের সৃষ্টি হলো। জগতের সব আওয়াজ যেন থেমে গেল। প্রলয়ানন্দের মুখ, চোখ, হাবভাব যেন বদলে গিয়েছে এর মধ্যে। কিছুক্ষণ পূর্বে সেই অনুতপ্ত মুখ আর নেই, আবার তাতে পড়েছে নিষ্ঠুরতার ছায়া। সে বলে ওঠে, রতনতনু, তোমার উদ্দেশ্য ভুলনি তো? না, আমার উদ্দেশ্য আচার্যের নিধন। কেন তাকে নিধন করবে? রতনতনু বলে ওঠে, কারণ সে আমার মাকে। না রতনতনু, না। বাবা, বন্ধু এসব সম্পর্ক কিছুকালের। তুমি আচার্যকে বধ করবে কারণ তুমি হবে পিশাচ লোকের অধিপতি। তুমি নেবে মহা পিশাচের স্থান। আমার কথা বুঝতে পারছো? বুঝতে আমার কথা? তুমি শাসন করবে পিশাচ লোক। অমরত্ব পাবে তুমি। মৃত্যু স্পর্শ করতে পারবে না তোমায়। হেসে ওঠে প্রলয়ানন্দ। নিজের আদিম নির্দয়তার সবটুকু প্রকাশ করে হেসে ওঠে রতনতনু। মহাপিশাচের স্থান নেওয়ার লোভ সুস্পষ্ট হয়ে ওঠে তার মুখে। তার জন্য আমার কি করণীয়? প্রলয়ানন্দ বলল, তার আগে একটা কথা বলেনি। তারিণী মুখুজ্জে যিনি তোমাদের সাহায্য করেছেন, তিনি মোটেও সুবিধার লোক নন। তুমি হয়তো ভাবছো যে তিনি হয়তো তোমাদের সাহায্য করছেন আচার্যকে হত্যা করতে, কিন্তু তা নয়। তার একটি মস্ত বড় দুরভিসন্ধি আছে। তিনি আচার্যের সাথে প্রতিশোধ নিতে চান। যে মুহূর্তে তুমি আচার্যকে হত্যা করবে, ঠিক সেই মুহূর্তেই সেও তোমাকে হত্যা করার চেষ্টা করবে, কারণ তোমাকে হত্যা করতে পারলে সে তখন পেয়ে যাবে মহাপিশাচের সমতুল্য শক্তি। হ্যাঁ, তবে তা নিয়ে তুমি চিন্তা করো না। তোমাকে মারবার পূর্বেই তারিণীকে শেষ করবে তোমার বন্ধু গোবিন্দ। একটা পুকুরে যদিও তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা এতক্ষণে করে নিয়েছে তারিণী। মানে? ভয়ভীত হয়ে বলে ওঠে রতনতনু। গোবিন্দকে গুরুদেব মারতে চেয়েছেন? হ্যাঁ, যাতে আচার্য এবং আমাকে বধ করলে পরে তোমাকে বাঁচানোর আর কেউ না থাকে। এবার শোনো, আমার অপশক্তির বলে গোবিন্দ মরবে না। সে ঠিক এসে তারিণীকে হত্যা করবে। তখন তুমি যা করবে তা মন দিয়ে শোনো। তুমি যে অস্ত্র দিয়ে আচার্যের নিধন করবে, তারিণী তোমার সেই ছোরা দিয়ে হত্যার চেষ্টা করবে। তারিণী মৃত্যুর পর সেই ছোরাটি তুমি নিয়ে নেবে, কেমন? এবং একসময় সুযোগ বুঝে বসিয়ে দেবে গোবিন্দর বুকে। না! চিৎকার করে উঠল রতনতনু। আপনি কি বলছেন? আমি গোবিন্দকে? না, না! খুব সম্ভব গম্ভীর স্বরে বলে প্রলয়ানন্দ।
তুমি হতে চাও না? হতে চাও না পিশাচ লোকের নৃপতি? কে হতে চাও না? মনে রেখো, পিশাচ লোককে অধিকার করার সাধনা অতি ভয়ঙ্কর। এখানে প্রতিটা মুহূর্তে নিজের হাতকে রক্তে রাঙা করতে হয়, মানব রক্তে। ওসব বন্ধুত্ব ভুলে যাও। এখন পিছিয়ে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। ভুলে যাও রতনতনু, শুধু একজনকে হত্যা করতে হবে, শুধু একজনকে। পারবে তুমি? হবে। তারপর তারপর তুমি হবে, হ্যাঁ, তুমি হবে অমর, শক্তিশালী। পারবে না এইটুকু করতে? পারবে না? দপ করে চোখ দুটো জ্বলে ওঠে রতনতনু। সে রাজি হয়ে যায় নিজের বন্ধুকে হত্যা করবে বলে। এবার যাও বৎস, নিশ্চিন্ত মনে যাও। আর আচার্যকে ভয় পেও না, কোনো প্রভাব তোমার ওপর আর খাটবে না। যাও আর বধ করে এসো। রতনতনু প্রাসাদের দিকে অগ্রসর হয়। হাসতে থাকে প্রলয়ানন্দ। আসলে এখনো অবধি যা কিছু ঘটে গেল মানে তারিণী মুখুজ্জের দৈব শক্তির মাধ্যমে শ্যামল এবং রতনতনুকে খোঁজার থেকে শুরু করে শ্যামলের মৃত্যু এবং অবশেষে আচার্যের মৃত্যু এবং রতনতনুর জয়, সবটাই ছিল পূর্ব পরিকল্পিত। এই সমগ্র নাটকের মূল কাণ্ডারি হল প্রলয়ানন্দ। অবশ্য এটা তার আসল নাম নয়, সে নামহীন, অনামী। মহাপিশাচের সেবায়ত সে। মহাপিশাচ, পিশাচ লোকের অধিপতি, নৃপতি, মহাভয়ঙ্কর, যাকে পরাস্ত করার দিবাস্বপ্ন দেখেছিল আচার্য, এখন দেখছে রতনতনু। তারই সেবায়েত এই কাহিনীর প্রলয়ানন্দ। কালে কালে সময় অসময়ের আবির্ভাব ঘটে পৃথিবীর আনাচে কানাচে। সে ফেরে তার প্রভুর ভোগের সন্ধানে। মহাপিশাচের প্রয়োজন ভোগ, তাজা রক্ত। তাই যুগে যুগে এভাবেই মূর্খ মানুষদের প্রলোভন দেখিয়ে তাদের মহাপিশাচের ভোগে পরিণত করা হয়। মূর্খ ছিল আচার্য, মূর্খ তার অবৈধ পুত্র রতনতনু, মূর্খ তার প্রত্যেক পূর্বসূরি, যারা মহাপিশাচের সেবায়েতের কথায় এই নেতিবাচক শক্তির সাধনায় হাত দিয়েছিল এবং ক্রমশ নিজেদেরকে জড়িয়ে ফেলেছিল মহাপিশাচের অপচক্রে। চার কুমারীর পুত্রের মধ্যে আচার্যের প্রাণশক্তি কোনো দিনই ছিল না। তারিণী মুখুজ্জে আচার্য এবং প্রলয়ানন্দের যে কথোপকথনের কথা বলেছিল সেটাও অসত্য। এসব মহাপিশাচের সেবায়েতের ফাঁদ। এভাবেই শিকারের সন্ধানে ফেরে সে। তার প্রভুর ক্ষুধা মেটাতে নিত্য নতুন পদ্ধতির প্রয়োগ করে সে। সব মিথ্যা, সব মায়া। নেতিবাচক শক্তি ঈশ্বর বিমুখ, তা কোনোদিন কারো ভালো করতে পারে না। সেবায়েত মহাশয় ভগ্নপ্রায় প্রাসাদটির খোলা দ্বার পথে চাইলেন। তার মুখে চোখে ফুটে ওঠে একটা হাসি। আবার চার হতভাগ্য কুমারী আসবে, চারটি প্রাণ ভূমিষ্ঠ হবে। আবার একদিন রতনতনু মরবে, তুষ্ট হবেন মহাপিশাচ। সেবায়েতের হাসি আজ আর বাদ মানে না। সে দেখে সম্মুখে স্বল্প রক্তাভ অথচ সুনীল আকাশে যেন একটু একটু করে ফুটে উঠছে একটা প্রতিচ্ছবি, একটি প্রাণীর অবয়ব। চোখ দুটো লাল, করাল, নিষ্ঠুর দৃষ্টি। আদিম হিংসার প্রতীক সেই মুখে একটা তৃপ্তির হাসি খেলে যায়। আপনা হতেই বেরিয়ে আসে জিহ্বা, লালসায় লোলুপতায়। তিনটি রক্তাক্ত মৃতদেহের দিকে চেয়ে লালসা যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। ঈষৎ মাথাটা নাড়ে মহাপিশাচ সেবায়েতের উদ্দেশ্যে, যেন বলতে চায়, আমি প্রসন্ন হয়েছি। তার সেবায়েত মাথা নাড়ে, যেন বলেন, মহাপিশাচ,
ভোগ গ্রহণ করুন। শুনছিলেন লেখক রণদৃপ্ত শীলের লেখা সূর্যগড় রহস্য। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে দ্য কন্ট্রোল। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।